নানাভাবে ডক্টর ইউনূসের কার্যক্রম ঠেকিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা। দর্শক, নেপথ্যে সেনাপ্রধান, কিন্তু রাষ্ট্রপক্ষের অনর ঘোষণা, চূড়ান্ত ঘোষণা। দর্শক, খেলা চলছে রাজনীতিতে। আমরা তো দেখতে পাচ্ছি যে শীতের সকাল, মাঝে মাঝে সূর্য ওঠে, মাঝে মাঝে সূর্য ডুবে ওঠে না। শীত একটু কম, শীত বেশি, শীত আবার সূর্য ডুবে যায়, দিন আসে দিন যায়, রাত আসে, এভাবে। কিন্তু এর ভিতরে অনেক খেলা চলছে। দৈনন্দিন জীবনে সকালে অফিসে যে, কোর্টে যে আমরা যে কার্যক্রম দেখি, কিন্তু পর্দার অন্তরালে এর বাইরে অনেক কিছু চলছে। গুম খুনের বিচার ঠেকাতে এখনো নানান পক্ষ নানান অপচেষ্টা করছে। আর গুম খুনের বিচার করা এটা ডক্টর ইউনূসের একটা কমিটমেন্ট, কিন্তু সেই কার্যক্রম ঠেকিয়ে দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু পারবে না। আর একটা বিপ্লবের মাধ্যমে হলেও বিচার হবে। চেষ্টা আগেও করেছে, কিন্তু পারেনি। এখন পর্যন্ত বিচার চলছে, সামনে অভিযোগপত্র দাখিল আছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, যদিও কাঙ্ক্ষিত অ্যারেস্ট হয় নাই। তারা তাদের মতো করেই কার্যত বাসা বাড়িতে আছে, যদিও বলা হয় সাব জেলে। মানে স্পষ্টত ডিসক্রিমিনেশন আমরা দেখতে পাচ্ছি। গুম খুনে জড়িত সেনা অফিসাররা ক্যান্টনমেন্টের ভিতরে কিভাবে আছে কেউ জানে না। মাঝে মাঝে প্রিজন ভ্যানে করে একদম সুটেড বুটেড, কেউ উন্নত দামি শু টু পরে, জুতো টুতো পরে, কেটস পরে তারপরে আসে। মানে কোনো আসামি এটা দেখলে মনে হবে না। ভাব কি, যখন নামে সেলিব্রিটি যেরকম কোথাও লাল কার্পেট দিয়ে যাওয়ার সময় খুব ভাবে যায়, যারা রাজনৈতিক নেতা তারা একটু হাত জাগায়, কিন্তু যারা নন পলিটিক্যাল সেলিব্রিটি তারা তো আর ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে হাত জাগায় না। তারা ভাব গম্ভীর্যের সাথে যায়, একটু হাসি দেয়, সর্বোচ্চ হ্যান্ডশেক করে, এই তো। তা গুম খুনে জড়িত যারা, তারা আসলে কোনো জেলে আছে না স্ত্রীর সাথে থাকে এটা বোঝার কোনো কায়দা নেই। যে সাবজেলের গল্প আমাদের শোনানো হচ্ছে এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় সবাই বাসা বাড়িতে থাকে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে এটাই তো ডিসক্রিমিনেশন। এর মানে স্বাভাবিকভাবে বিচার হচ্ছে না। এবং অভিযোগপত্র দাখিলের একটা সময় কিন্তু পার হয়েছে, অভিযোগপত্র দাখিল করা যায়নি, এখন পরবর্তী সময় দেওয়া হয়েছে অনেক পরে। এর মানে বিচারটাই কার্যক্রম শুরু করতে করতে নির্বাচন এসে যাবে, ঘটনা তো সেদিকে যাচ্ছে। রায় দিয়ে যাওয়া সম্ভব হবে না। আর সরকার পরিবর্তন হলে তাদের মাধ্যমে এগুলো সব বাতিল করিয়ে দেওয়া হবে। তো এইভাবে ডক্টর ইউনূসের কার্যক্রম ডিলে করে ঠেকিয়ে পরবর্তী সরকার পর্যন্ত, নির্বাচন পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। নির্বাচন হয়ে গেলে তারা চিন্তা করছে যে এগুলো বের হয়ে যাবে। তা গুম খুনে জড়িতদের নিয়ে এইভাবে নাটক হচ্ছে। তা আমার বিশ্বাস যে নির্বাচিত সরকার আসলে আওয়ামী লীগের কিছু কিছু বিচার হয়তো ট্রাইব্যুনাল করবে, কিন্তু গুম খুনে জড়িত সেনা অফিসারদের বিচার কেউ করতে পারবে না। ওটা একটা প্রক্রিয়া আটকে যাবে। দিস ইজ রিয়ালিটি। এটা রাষ্ট্রপক্ষ অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি জানেন, যার ফলে তিনি বলছেন যতই ষড়যন্ত্র হোক বাংলাদেশে গুমের বিচার হবে। এই সরকার আমলে সম্ভবত সামান্য আর দুই একবার হয়তোবা সেই সেলিব্রিটিদের, মানে গুম খুনে জড়িত সেনা অফিসারদের আদালতে আপনি হাজির করতে পারবেন, তারপর আর পারবেন না। আর বিচারের গুরুত্বপূর্ণ কোনো অগ্রগতি, ডেভেলপমেন্টও হবে না। তারপরে অ্যাডভোকেট তাজুল ইসলাম ইজ ভেরি কনফিডেন্ট, তিনি বলছেন। কিন্তু মজার বিষয় যে তিনি এখানে চিফ প্রসিকিউটর হিসেবে আছেন, কিন্তু সরকার পরিবর্তন হলে তাকে চিফ প্রসিকিউটর রাখবে কিনা এটাও তো সন্দেহ। আর তিনি তার মতো কাজ করতে পারবেন কিনা, পদত্যাগ করতে বাধ্য হন কিনা এটাও একটা প্রশ্ন। এবার এই বাধা দেওয়া হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। বাধা না দিলে কিন্তু একথা বলতেন না যে ষড়যন্ত্র হোক বাংলাদেশ গুমের বিচার হবে। ষড়যন্ত্র হচ্ছে বলেই তো বলছেন যে ষড়যন্ত্র চলছে, কিন্তু আমরা এটা ব্যর্থ করব। তবে হ্যাঁ, এখানে আমার কনক্লুশন এটা যে এই যে প্ল্যান, যে ইউনূস সরকারের আমলটা পার হোক, নির্বাচন হোক, নির্বাচনের পর যারা ক্ষমতা আসবে কিসের গুম খুনের বিচার সব নাই করে দিব, না, এটা মনে করবেন না। আর একটা বিপ্লব হবে যদি কোনো নির্বাচিত সরকার আওয়ামী লীগকে বৈধতা দিয়ে দেয়, গুম খুনের বিচারকে নস্যাৎ করে দেয়, এদেশের তরুণ প্রজন্ম আর একটা বিপ্লবের জন্য মাঠে নামবে। কেউ ঠেকাতে পারবে না। হাসিনার আমলের মতো নৃশংসতা তো কেউ করতেই পারবে না। তাহলে আপনি বিপ্লব ঠেকাবেন কিভাবে? হাসিনা সর্বোচ্চ
ক্রুয়েলটি দিয়েও বিপ্লব ঠেকাতে পারেনি। সেখানে নতুন ভাবে যারা নির্বাচিত হবেন, সে বিএনপি হোক আর জামাত হোক, আপনি কি করবেন? আপনি কিচ্ছু করতে পারবেন না। অতএব দর্শক, গুমের বিচার বাংলাদেশে হবে, সেটা ইউনূস সরকারের আমলে না হলো সামনে অন্য কোনো ইউনূস সরকারের আমলে হবে। তা আমার হিসাব বাংলাদেশে অপটিমিস্টিক হওয়ার জায়গা এটা, যে ইউনূস সরকার যা করেছেন অনেক কিছু করেছেন। নির্বাচিত সরকার আসলে আবার আওয়ামী লীগের মতো হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। উল্টা পাল্টা করলে আবার বিপ্লব হবে, আমরা রাজপথে নেমে যাব। কিছু তরুণকে জীবন দিতে হবে, কিন্তু বিপ্লব পরিপূর্ণ হবে। তখন যদি আবার এরকম একটা বিপ্লব করতে হয়, আগের বিপ্লবে যে ভুল এই ভুল আর হবে না। তখনকার আর বিপ্লবী সরকার গঠন করতে কেউ ভুল করবে না। অতএব যারা নির্বাচিত হবে তারা জনগণের আশা আকাঙ্ক্ষা মানতে বাধ্য হবে। তবে সেটা লং প্রসেস। ইউনূস সরকার আমলে বিচারটা হয়ে গেলে খুব দ্রুত সময়ের মধ্যে হতো, আর পরবর্তী সরকারের আমলে যদি করাতে হয় অনেক কাঠখড় পেরিয়ে তারপরে সেটা করাতে হবে। তবে ষড়যন্ত্র হচ্ছে বলেই এটা চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছেন যে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু লাভ নেই, গুমের বিচার হবেই। তবে হ্যাঁ, তাজুল ইসলামদের মতো এই যে তাজুল ইসলাম যে হবেই, ওরকম লক্ষ তাজুল ইসলাম আছে, তাদের কারণে প্রয়োজনে আরেকটা বিপ্লব হবে। এটি হচ্ছে আসার জায়গা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, গুম খুনের অপরাধে যদি একজন মানুষের বিচার করতে হয়, সেটা হবে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান। যতই ষড়যন্ত্র হোক, যত ধরনের পরিকল্পনা হোক, গুম খুনের বিচার হবেই। হ্যাঁ, এখানে অনেকে হয়তো বা বেঁচে যাবে, কিন্তু জিয়াউল হাসান, তাকে যে বাঁচাতে যাবে সেও জনগণের দোলাই খাবে। কোন সরকার জিয়াউল হাসানকে বাঁচাতে পারবে না। আওয়ামী লীগ আসলেও তাকে বাঁচাতে যাইবে না। যদি আওয়ামী লীগ আসবে, এটা রূপক অর্থে বলছি, আওয়ামী লীগ সরকারও যদি আগামী নির্বাচনে নির্বাচিত হয়, জিয়াউল হাসানকে বাঁচাতে তারা চাইবে না। তাহলে তার খবর আছে, বিসর্জন দিবে, বলবে যে ওর ফাঁসির বিনিময়ে আমরা ঝামেলা থেকে বাঁচি। অতএব জিয়াউল হাসানের ফাঁসি এটা নিশ্চিত বাংলাদেশে, যে সরকারই আসুক। ওই সরকার বরং এই জিয়াউলকে ফাঁসি দিয়ে বাকি ঝামেলা থেকে বাঁচার চেষ্টা করবে। কিন্তু আমরা চাই শুধু জিয়াউল হাসান না, গুম খুনের সাথে জড়িত প্রত্যেকটা প্রাণীর বিচার হতে হবে, দৃষ্টান্তমূলক এক্সাম্পলারি পানিশমেন্ট হতে হবে, এবং সেটা এক্সিকিউট হতে হবে। গুমের মামলা জিয়াউল হাসানের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানির পর প্রেস ব্রিফিং এ কথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের শাসনামলে গুম খুনের যে মহাকাব্যিক যাত্রা শুরু হয়েছিল, এর মাধ্যমে নিষ্ঠুরতম ও কুখ্যাত ব্যক্তি হচ্ছে জিয়াউল হাসান। এর বাড়ি নাকি আবার বরিশালে। তার বিরুদ্ধে শত শত মানুষকে গুম ও হত্যার অকাট্য প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে। তিনি বলেন, জাতির স্বার্থে, মানবতার স্বার্থে এই নিষ্ঠুরতম খুনের বিচার করতে হবে। তা না হলে মানবতা ভুলণ্ডিত হবে, রাষ্ট্র বিচার ও বিচার ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা তৈরি হবে। তা আমরা এইটা আশাবাদী। তবে বাংলাদেশে এখন পর্যন্ত ফাঁসির রায় পেয়েছেন, ফাঁসি পাননি। যাদের ফাঁসি পাবেন, কয়েকজনের ফাঁসি পাবেন, তাদের মধ্যে একজনই জিয়াউল হাসান। এর ফাঁসি আপনারা দেখতে পাবেন। ডাক্তার তাসলিম যারা থেকে শুরু করে অনেকেই ঘুরে ফিরে জামাত বলয়ে আসতে পারেন। এরকম একটা বিরাট চমক সৃষ্টি হতে পারে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দর্শক, আপনারা জানেন যে জামাতের সাথে জোট করার কারণে এনসিপির অনেক নারী নেত্রী এবং 2-4 জন পুরুষ নেত্রী, যদিও সংখ্যাটা কম, যেহেতু এনসিপি এমনিতেই ছোট দল, নতুন দল, এই কারণে 1% বা 2-1 জন চলে গেলেও এটা দৃষ্টিকটু বা চোখে বাজে। কেউ চলে গিয়েছে, পদত্যাগ করেছে। এই পদত্যাগ না হলেই ভালো হতো। এনসিপির বিতর্কিত অনেকেই, দ্যাটস ডিফারেন্ট। আমরা তো আর এনসিপি নেতা নেত্রীদের জামাত শিবিরের গঠনতন্ত্র কিংবা তাদের আদর্শ মূল্যবোধ দিয়ে বিচার করব না। এনসিপি জামাতের জোটের মিত্র, এই মিত্র হিসেবে বিবেচনা করতে হবে। এনসিপির সাথে জামাতের কোনো আদর্শিক জোট না, এটা একটা নির্বাচনী জোট। অতএব এখানে কমন ইন্টারেস্ট মিলে কিনা, দ্যাটস কোশ্চেন। এমনকি এনসিপি দুর্নীতি করে, চাঁদাবাজি করেছে অনেকে, এটারও দায় জামাতের না, এটাও করতে পারে, করলেও তাদের সাথে জোট হতে পারে। আচ্ছা, বিএনপি যে দুর্নীতি করেছে এটা কে না জানে? বিএনপি যে 10%, খাম্বা, হাওয়া ভবন, বাংলাদেশের ইতিহাসে বিএনপি 2001 থেকে 2006 যে আকাম করেছে,
গুম খুন বাদ দিলে আওয়ামী লীগ সারা জীবনে অত আকাম করেনি, শুধু গুম খুনে আওয়ামী লীগ এগিয়ে। কিন্তু অর্থ পাচার পরিমাণে হয়তো আওয়ামী লীগ এগিয়ে, কারণ ক্ষমতা তো 15 বছর, তারা তো আর 5 বছর না। কিন্তু আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন, রেশিও হিসাব করেন, তাহলে অর্থ পাচারেও বিএনপি অনেক এগিয়ে। তো বিএনপি যে এরকম মহা দুর্নীতিবাজ দল, মহা চান্দাবাজ দল, এটা জেনেও তো জামাত বিএনপির সাথে জোট করেছে। কিন্তু এবং এই দুর্নীতিবাজ বিএনপি সরকারের অধীনেই জামাত মন্ত্রী ছিল এবং তারা স্বচ্ছতার পরিচয় দিয়েছে, দুর্নীতি মুক্ত থাকতে পেরেছে। অতএব এনসিপি যদি চাঁদাবাজি করে, দুর্নীতি করে, এই জন্য তাদের সাথে জোট হতে পারবে না, বিষয়টা এরকম নয়। কিন্তু দেখতে হবে যে যাদের বিরুদ্ধে জোট করছে তারা বড় চাঁদাবাজ, না যাদের সাথে নিয়ে জোট করেছে তারা বড় চাঁদাবাজ। যদি এরকম হয় যে এনসিপিও চাঁদাবাজ দুর্নীতিবাজ, বিএনপিও চাঁদাবাজ দুর্নীতিবাজ, কারণ কে বেশি মাসলাহাতে মুরসালা, মানে তুলনামূলকভাবে কম খারাপ কে? যেহেতু এনসিপি চাঁদাবাজি দুর্নীতি করলো, বিএনপির মতো এরকম পেশাদার না, বিচ্ছিন্ন, বিএনপিতে হয়তো বা সৎ লোক একদম নেই, কিন্তু এনসিপিতে চাঁদাবাজ অল্প কিন্তু সৎ লোক বেশি। তো এই কারণে এনসিপির এই দুর্বলতা থাকা সত্ত্বেও জামাতের সাথে এনসিপির জোট হতে পারে। অনেকেই বলেন যে এই যে অমুক একটা খবর আমাকে পাঠালেন, বললেন যে দলবল নিয়ে বাড়িতে ঢুকে চাঁদা দাবি, এলাকার লোকজন ধরে পুলিশে সোপর্দ করেছে এনসিপি নেতাকে। RTVর একটা ফটোকট আমাকে পাঠিয়েছেন, বলছে ভাই জামাতকে সাথে নিলেন। মানে অনেকে মনে করে আমাদেরকে জামাতের বিশাল নেতা, কিন্তু আসলে আমরা জামাতের সমালোচক, হোয়াট এভার, এটা বিষয় না, আপনারা মনে করতে পারেন। অথবা আমরা অ্যাটলিস্ট আপনাদের কনসার্নটা আমরা জামাতের হাইকমান্ডের কাছে পৌঁছে দিতে পারি। ইন্টারনালি না পৌঁছলেও আমরা ভিডিওতে বললেও সেটা একদম হাইকমান্ডের কাছে মুহূর্তের মধ্যে চলে যায়। অতএব এই কারণে আপনারা বলতে পারেন, আমি অ্যাপ্রিসিয়েট করি। তো আমি বললাম যে ঠিক আছে, চাঁদাবাজি করেছে, বলছে এই চাঁদাবাজি এনসিপি কে আপনারা সাথে নিয়েছেন, এটা খারাপ দেখায় ভাই। বললাম চাঁদাবাজি করছে এনসিপি, এটা আমি ডিফেন্ড করবো না, করলেও এনসিপি কে নেওয়া ঠিক আছে, কারণ বিএনপির মতো অত বড় চাঁদাবাজ তো না। মানে বড় চাঁদাবাজকে ঠেকানোর জন্য ছোট চাঁদাবাজকে সাথে রেখেছি, যেহেতু কোনো উপায় নেই, আমরা এককভাবে পাচ্ছি না, এটা হতে পারে। বিএনপির সাথে জোট তো এই যুক্তিতে হয়েছিল, খারাপ জেনেও জোট হয়েছিল, যে আওয়ামী লীগের চাইতে তো ভালো। আওয়ামী লীগের চাইতে বিএনপি ভালো এটা বলছি না, কিছু কিছু দিক থেকে ভালো, তবে যে দিক থেকে ভালো ওই দিকগুলো বিবেচনায় নিয়ে জামাত জোট করেছিল। এভাবে এনসিপির যারা পদত্যাগ করেছে তাদের আদর্শ কি, তারা কোন দৃষ্টিভঙ্গিতে পদত্যাগ করেছে, তারা জামাতকে কেন এত নেগেটিভলি দেখে, এটাও আমার কাছে বিবেচ্য বিষয় না। বরং তারা জামাতকে পছন্দ করে না বা এরকম যাই থাকুক না কেন, ঘুরে ফিরে তারা যদি জামাত বলয়ে আসে তাদেরকে আমি স্বাগত জানানোর পক্ষে এবং তাদেরকে সাথে নিয়ে আগামী নির্বাচনে কাজ করার পক্ষে। যেমন ডাক্তার তাসনিম যারা, জামাতের সাথে এনসিপি জোট হওয়ার কারণে তিনি পদত্যাগ করেছেন। এখন আলোচনা চলছে তিনি আবার দলে আসতে পারেন। তিনি যদি আসেন বা তার মনোনয়ন যদি টিকে যায় স্বতন্ত্র হিসেবে, তো জামাত যদি তাকে সমর্থন দেয়, তার পক্ষে আমি কাজ করার পক্ষে। কেন কেন এই কারণে যে আদর্শিক বিষয়টি এটা নিয়ে তো জোট হয়নি, জোট হচ্ছে এখানে বিএনপি ঠেকাও। আর যেমন এটা বিএনপির ক্ষেত্রে যদি দেখেন, বিএনপির সাথে যখন জামাতের জোট ছিল, বিএনপির অনেক নেতা ছিল জামাতকে দুই চোখেও দেখতে পারত না, তারপরও জোট মেনে নিতে বাধ্য হয়েছে। তো এরকম এনসিপি কেউ কেউ জামাতকে দেখতে পারবে না, কিন্তু জোট মেনে নিতে বাধ্য হয়ে তারা যদি জোটের সাথে থাকে, ব্যাপার না। যেমন বিএনপির মধ্যে আপনি দেখবেন পুরনো কথা, কেউ কেউ ছিল জামাত সহনশীল, বিএনপি জামাতের সাথে জোট, এটা তো ভালো। এবং বিএনপির অনেক নেতা ছিল, খালেদা জিয়া জামাতের সাথে জোট করেছে, তারপরও তিনি বলেছে যে জামাতের সাথে যেন আমাকে কোথাও না বসার ম্যাডাম, এরকম হয়। খালেদা জিয়া এদেরকে নিয়েও তো চলেছে। তবে এনসিপিতে প্রচন্ড জামাত বিদ্বেষী কেউ কেউ থাকতে পারে, তারপরও জামাতের সাথে জোট হতে পারে, বৃহত্তর স্বার্থে একে অপরের জন্য কাজও করতে পারে। এটা জোটের রাজনীতির রিয়ালিটি। এবং এই জোট ট্রানজিটরি, একদিন আছে একদিন থাকবে না, এটাই বাস্তবতা। তো এই জায়গায় ডাক্তার তাসনিম জারার মতো আরো যারা আছে, পদত্যাগকৃতদের মধ্যে হেভিওয়েট ডাক্তার তাসনিম যারা, অন্য কাউকে নিয়ে তেমন কোনো আগ্রহ নাই, দুই একজন আছে যারা আছে। খবর হচ্ছে যারা এনসিপি থেকে পদত্যাগ করেছে তাদের সঙ্গে আলোচনা চলছে, এর মানে তাদেরকে আবার দলে আনা যায় কিনা, তারা বৃহত্তর স্বার্থে ভুল বুঝতে পেরে জামাত জোটের নেতৃত্বে কাজ করতে চায় কিনা, এই বিষয়ে আলোচনা চলছে এবং শেষ পর্যন্ত আলোচনা সফল হতে পারে, দ্যাট কুড বি। জাতীয় নাগরিক পার্টি থেকে যারা পদত্যাগ করেছেন তাদের সঙ্গে দলের পক্ষ থেকে আলোচনা চলছে বলে জানিয়েছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। এর মানে তাদেরকে ফিরিয়ে আনার একটা চেষ্টা চলছে।
আক্তার বলেন, যারা পদত্যাগ করেছে তাদের বিষয়টি আমাদের আহত করেছে। তারা পদত্যাগপত্র দিয়েছেন, কিন্তু আমরা তা এখনো অফিসিয়ালি গ্রহণ করিনি। তাদের সঙ্গে আলোচনা চলছে। এর মানে অনেকে ফিরে আসবে আমার বিশ্বাস। তিনি বলেন, আসন বিন্যাসের বিষয়ে আমাদের মধ্যে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের আহ্বায়ক আগেই জানিয়েছেন এটা আদর্শিক জোট নয়, নির্বাচনী সমঝোতা। হ্যাঁ, এটি সত্য কথা। এই কারণে এনসিপিতে কেউ জামাত বিরোধী থাকলে এতে কিছু আসে যায় না। তিনি আরো বলেন, জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে, তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাই। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেয়া স্বৈরাচারকে পুনর্বাসনের জন্য এজেন্সির খেলা। এটা নিয়ে আমরা আলাদা কথা বলেছি। এখন ইমোশনাল হয়ে ডাক্তার তাসনিম জারা থেকে শুরু করে অনেকে পদত্যাগ করেছেন, কিন্তু তারা রিয়ালিটি বুঝতে পারে এবং জামাতের সাথে জোট না করলে যে এনসিপি থাকবে না, তাদের জীবন বিপন্ন হবে। বিএনপি সংস্কারে বিশ্বাস করে না, বিএনপিকে সহজে জিততে দেওয়া সম্ভব উচিত নয়, অ্যাট এনি কস্ট সংস্কার বিরোধী শক্তি বিএনপিকে ঠেকানো উচিত। এই বিষয়গুলো যদি তাদেরকে কনভিন্স করা যায়, আমার মনে হয় যে অনেকেই ফিরে আসতে পারেন, ফিরে আসা উচিত। ফিরে আসলে প্রার্থী হওয়ার সুযোগ তো এখন আর তাদের নেই, তবে স্বতন্ত্র প্রার্থীটা যদি টিকে যায় তাসনিম জারার, তাকে যদি জামাত, চরমোনাই, এনসিপি সবাই মিলে সমর্থন দেয়, ডাক্তার তাসনিম জারাকে জিতিয়ে আনা সম্ভব এবং ডাক্তার তাসনিম জারাকে সংসদে দরকার। তাই বিশ্বাস করতে চাই জামাত জোটে বলয়ে ফিরে আসতে পারে।